অবশেষে নতুন রেকর্ডের জন্য সরকারের পক্ষ থেকে বাজেট ঘোষণা করা হলো এবং সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই রেকর্ডে যারা জমির মালিকানা লাভ করবে তাদেরকে আগে থেকে 5টি কাজও কমপ্লিট করে রাখতে হবে। অর্থাৎ যারা এই 5টি কাজ সঠিকভাবে সম্পন্ন করে রাখতে ব্যর্থ হবে তারা কিন্তু নতুন এই রেকর্ডে কোনোভাবেই নিজেরা ওই জমির মালিকানা নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে না। তো প্রিয় ভিউয়ার্স, সরকারের পক্ষ থেকে যেহেতু নতুন করে বাজেট ঘোষণা করা হয়েছে এবং এই রেকর্ড কবে নাগাদ শুরু হবে এবং কত টাকা বাজেট ঘোষণা করা হলো এই সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 1912 কোটি টাকা নতুন এই রেকর্ড অর্থাৎ বিডিএস রেকর্ডের জন্য ঘোষণা করা হয়েছে। এই বাজেটের ভিত্তিতে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করে এই টাকাটা ভাগ করা হয়েছে। তার ভিতরে 916 কোটি টাকা ব্যয় করা হবে ডিজিটাল রেকর্ড পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যন্ত্র সামগ্রী, অর্থাৎ যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন সেই রিকোয়ারমেন্টসগুলো ক্রয় করার পেছনে। যেহেতু এই রেকর্ডটি হবে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে, এখানে কোনো প্রকার অ্যানালগ পদ্ধতি বা অ্যানালগ কোনো আগেকার কোনো ম্যানুয়াল পদ্ধতি এখানে ইউজ করা হবে না। এই রেকর্ডে ড্রোন ব্যবহার করা হবে, স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে। এছাড়া অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর কিছু ডিজিটাল ডিভাইস যেগুলো চীন থেকে সরবরাহ করার মাধ্যমে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে। যেহেতু রেকর্ডটি হবে সর্বশেষ রেকর্ড এবং বাংলাদেশের ইতিহাসে এর পরবর্তীতে নতুন করে আর কোনো রেকর্ড করার প্রয়োজন হবে না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যার কারণে কোনোভাবে যেন এই রেকর্ডে কোনো ভুল ত্রুটি না হয় সেটা নিশ্চিত করার জন্যই এই রেকর্ডে সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে এই ডিজিটাল রেকর্ডে যেটা পরিচালনা করা হচ্ছে এখানে উন্নত প্রযুক্তির কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে আসা যায় এবং সেই ডিজিটাল ডিভাইসগুলোর পেছনে 916 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এরপর 996 কোটি টাকা ব্যয় করা হবে সমগ্র বাংলাদেশে তথ্য হালনাগাদের জন্য। সাধারণত রেকর্ডটা কিন্তু দুইটা পার্টে বিভক্ত হয়ে রেকর্ড কার্যক্রম সরকার পরিচালনা করে থাকে। তার ভিতরে সর্বপ্রথম ভূমি মালিকদের নামে নামে তথ্য হালনাগাদ করা হয়। এই তথ্য হালনাগাদ বলতে বোঝানো হয় পূর্বে যারা মালিক ছিল তাদের জায়গায় নতুন করে কাদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে বা কাদের নামে এই নতুন ডিজিটাল রেকর্ডে মালিকানা প্রদান করা হবে। এক কথায় যাদের নামে মালিকানা প্রদান করা হবে তাদের মালিকানার ভিত্তিতে কার কত অংশ দেওয়া হবে, কার নামের পাশে কোন দাগ সৃজন করা হবে, এইগুলোর আলোকে একটা আপডেট খতিয়ান প্রস্তুত করা হয়। একটি খতিয়ানে সাধারণত 9টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা 9টা গুরুত্বপূর্ণ কলাম থাকে, যার কারণে এই খতিয়ান যখন আপডেট করা হয় সেই সময়ে ভূমি মালিকদের তথ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা পূর্বে হয়েছে। আরএস রেকর্ড বলেন, এসএ রেকর্ড বলেন, প্রত্যেকটা রেকর্ডেই এই খতিয়ান প্রস্তুতের সময়ে বা মালিকানার তথ্য হালনাগাদের সময় কিন্তু ইচ্ছাকৃতভাবে অথবা দুর্নীতির আশ্রয় নেওয়ার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা নিজেদের নামে জমি বেশি পরিমাণে যেমন রেকর্ড করে নিয়েছে, ঠিক তেমনইভাবে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তারা নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হয়েছিল। এবার যেহেতু সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই রেকর্ডে কোনোভাবেই সামান্য পরিমাণ দুর্নীতি করার যেমন সুযোগ নেই, ঠিক তেমনইভাবে এই রেকর্ড পরবর্তী সময়ে নতুন করে কোনো মামলারও আর উৎপত্তি হবে না। অর্থাৎ এক কথায় এই রেকর্ডটি হবে সম্পূর্ণভাবে নির্ভুল একটি রেকর্ড। যেহেতু নির্ভুল রেকর্ড হবে যার কারণে এই রেকর্ড কার্যক্রমে সর্বপ্রথম এই তথ্য হালনাগাদের পেছনে সরকারের পক্ষ থেকে 996 কোটি টাকা বাজেট করা হয়েছে, যেটা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মৌজায় উপস্থিত হয়ে প্রত্যেকটা ভূমি মালিকের নামে নামে যেমন খতিয়ান প্রস্তুত করা হবে ঠিক তেমনইভাবে সেখানে উপস্থিত হয়ে আপডেট তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইন বেসড তথ্যের ভিত্তিতে কোন মালিক কতটুকু অংশ পাবে সেই অংশ যেমন ডিভাইড করে দেওয়া হবে, বন্টন করে দেওয়া হবে, কোন মালিকের জন্য কতটা কোন দাগ বরাদ্দ করা হয়েছে, তার নামের পাশে কোন দাগ উঠবে, এই বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। এবং জমির শ্রেণীর যে ভুলটা পূর্বে হয়েছে, অনেক সময় দেখা গিয়েছে ধানি জমিতে ভিটা উঠে গিয়েছে, ভিটার জমিতে ধানি হয়ে গেছে, পতিত হয়ে গেছে, এই ভুলগুলো সংশোধন করা হবে এবার এই জরিপের মাধ্যমে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে নতুন এই যে বাজেট ঘোষণা করা হয়েছে 1912 কোটি টাকার বাজেট, এখানে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করে এই টাকা ব্যয় করা হবে এবং এখানে 1 নম্বরে ব্যয় করা হবে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ক্রয়ের পেছনে এবং বাকিটা ব্যয় করা হবে ভূমি মালিকদের তথ্য হালনাগাদের জন্য। এখানে ভূমি মালিকদের তথ্য হালনাগাদ করার সময় ভূমি মালিকদেরকে 5টি বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে। যেহেতু রেকর্ডের দুইটা উদ্দেশ্য থাকে, একটা ম্যাপ প্রস্তুত করা আর একটা হচ্ছে খতিয়ানে জমির মালিকানার তথ্য হালনাগাদ করা। তাই সর্বপ্রথম যেহেতু তথ্য আগে আপডেট করা হবে বা হালনাগাদ করা হবে, সে কারণে যখন কোনো অঞ্চলে রেকর্ড কর্মচারীগণ তারা
তাদের দায়িত্ব পালন করতে যাবে সে সময়ে ভূমি মালিকদেরও কিছু কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যেগুলো তাদের অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করার মাধ্যমে রেকর্ডকারীগণকে সহায়তা করার মধ্য দিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে। অনেক ভূমি মালিক আছে, তারা মনে করে যে তার জমিটা তার দখলে থাকলেই হয়তো সে মালিকানা পেয়ে যাবে। অনেকে প্রবাসে আছে, প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ প্রবাসে আছে। এদের জমি জায়গা নিয়েও কিন্তু সমস্যা হবে এই রেকর্ডে নাম ওঠানোর ক্ষেত্রে। যার কারণে অবশ্যই আমার এই ভিডিও দেখার মাধ্যমে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে এই 5টি বিষয়ে সতর্ক অবস্থান নিশ্চিত করেন। 1 নম্বরে, আপনার যদি ক্রয়কৃত সম্পত্তি হয়ে থাকে, তাহলে আপনি যদি নিজের রক্তের সম্পর্কের বাইরে কারোর কাছ থেকে ওই সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটি দলিল থাকা লাগবে। সেই দলিলটা হতে হবে সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। মনে রাখবেন, অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য হেবা দলিল করে থাকে বা দানপত্র দলিল করে। এমনকি অনেকেই দেখা যায় না দাবি দলিল পর্যন্ত করে, যে দলিলগুলো প্রত্যেকটা দলিলই এক একটা দুর্বল দলিল। এই দলিলগুলো করা আর না করা কিন্তু সমান বিষয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেহেতু আপনি জমিটা ক্রয় করছেন আপনার কষ্টার্জিত টাকা ব্যয় করে, আপনি চান আপনার পরবর্তী পুরো জন্ম যেন নিশ্চিন্তে ওই জমিটা নির্বিঘ্নে সে তার দখলে রাখতে পারে, নির্বিঘ্নে সে তার মালিকানার অধীনস্থ রাখতে পারে। এটা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে একটি সাব কবলা বা বিক্রয় কবলা দলিল তৈরি করতে হবে। তবে যদি আপনার নিকটতম রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ভিতরে হয়ে থাকে, যে 14টা শ্রেণী আছে রক্ত সম্পর্কীয়, তাদের ভিতরে যদি হয়ে থাকে, তাহলে আপনি চাইলেই কিন্তু তাদের মাধ্যমে আপনি হেবা দলিল করে নিলেও সেই দলিলটাও একটা স্ট্রং দলিল হবে। হেবার অবশ্যই 4টি কন্ডিশন আছে, সেই 4টি কন্ডিশনের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন, আপনি যেমন দলিল করে নেবেন, আপনি দখলটাও করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনার ক্রয়কৃত সম্পত্তি হয়, তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনার সাব কবলা দলিলটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আপনাকে যে কাজ করতে বলা হচ্ছে সেটা হচ্ছে, আপনার শুধু দলিল থাকলে হবে না, দলিলটা আপনার নামজারি হয়েছে কিনা এটাও কিন্তু আপনাকে যাচাই করতে হবে। যদি আপনার দলিলের নামজারি না থাকে, তাহলে অনতি বিলম্বে আপনার দলিলটা আপনি নামজারি করে নিন। মনে রাখবেন, এবারকার রেকর্ডে কিন্তু নামজারিবিহীন দলিল কখনো রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ শুধু দলিল দেখানোর মাধ্যমে কোনো ব্যক্তি কিন্তু নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না। যার কারণে অবশ্যই নামজারিটিও আপনার থাকা লাগবে। এবং আপনার যদি খাজনা প্রদান করা না থাকে, তাহলে অবশ্যই চলতি সাল অনুযায়ী প্রত্যেক বছরের খাজনা আপনি আপডেট করে রেখে দেন। যদি আপনার খাজনা বকেয়া পড়ে যায়, তাহলে কোনোভাবেই কিন্তু আপনি নিজের ওই রেকর্ডের সময় ওই জমির মালিকানা আপনি প্রমাণ করতে ব্যর্থ হবেন। তাহলে অবশ্যই আপনার খাজনাটাও কিন্তু আপনাকে আপডেট করে রেখে দিতে হবে। তৃতীয় পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন এবং আপনারা একা নয়, আপনারা কয়েকজন মিলে উত্তরাধিকার সম্পত্তির মালিকানা পেয়েছেন, তাহলে অবশ্যই আপনার একটা ওয়ারিশান সনদ যেমন সঠিকভাবে থাকতে হবে, ঠিক তেমনইভাবে আপনি যদি নির্বিঘ্নে রেকর্ডের সময় আপনাদের নামে যে জমিটা আগে থেকে ভাগাভাগি হয়েছে বা ভাগ বন্টনের ভিত্তিতে যে জমি যে অংশটা আপনি দখল করছেন, সেই অংশটা যেহেতু নিজের নামে রেকর্ড করতে চাচ্ছেন, তাই অনতি বিলম্বে অবশ্যই আপনাকে আগে থেকে সতর্কতা অবলম্বন করে আপনারা সকলে মিলে একটা বন্টননামা বা বাটোয়ারা দলিল তৈরি করে নেবেন। যদি আপনারা বাটোয়ারা দলিলটা তৈরি করে নিতে পারেন, তাহলে মনে রাখবেন যে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে, সেই রেকর্ডের সময় আপনার অন্য কোনো ওয়ারিশরা যদি আপনার রেকর্ড নিয়ে কোনো সমস্যা তৈরি করেও থাকে বা আপনাদের ভিতরে সম্পত্তি ভাগাভাগির নতুন করে যদি কোনো ধরনের কোনো কনফ্লিক্ট দেখা দেয়, কন্ট্রাডিকশন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে অ্যাভয়েড করে বা তাদের পাত্তা না দিয়েই আপনি কিন্তু নিজের খেয়াল খুশি বা নিজের ইচ্ছা অনুযায়ী আপনি আপনার ভাগের সম্পত্তিটা আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন। তবে এটা করতে হলে অবশ্যই আপনাকে পূর্ব থেকে একটা বাটোয়ারা বা বন্টনা বা দলিলের অনুযায়ী আপনাকে মালিকানা পেতে হবে। যদি আপনি বাটোয়ারা বা বন্টনা বা দলিলটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্বিঘ্নে রেকর্ডের সময় আপনার দখলের জমি বা আপনার ভাগের জমি আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন। তাহলে ওয়ারিশান যদি দিক থেকে মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়টি নিশ্চিত করবেন। আর যদি এমন হয় যে আপনারা ভাইদের ভিতরে বা আপনাদের ভাই বোনেদের ভিতরে কোনো সমস্যা হবে না, আপনারা রেকর্ডের সময় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রেকর্ড কারিগণকে ব্যবহার করে বা রেকর্ড কারিগণকে বোঝানোর মাধ্যমে আপনারা যে অংশ যেদিকে যতটুকু নেবেন সেইভাবে আপনারা রেকর্ড করে নিতে পারবেন, তাহলে আপনাদের বাটোয়ারা দলিল না থাকলেও হবে। কিন্তু মানুষের মেন্টালিটি পরিবর্তন হতে সময় লাগে না, অর্থাৎ মানুষের মন ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। যেমন রক্তাক্ত প্রান্তর নাটকে নজিবুদ্দৌলা বলেছিলেন যে মানুষ সময়ে সময়ে বদলায়, অর্থাৎ ক্ষণে ক্ষণে বদলায়, কখন মানুষ বদলে যায় তার কোনো নিশ্চয়তা থাকে না। যার কারণে আপনারা আগে থেকে যদি এটা নিশ্চিত করতে চান, তাহলে বাটোয়ারা দলিলটা অবশ্যই করে রাখা উচিত। চতুর্থ পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি সম্পত্তিটার দখল সঠিকভাবে না থাকে, তাহলে অবশ্যই আপনার সম্পত্তির দখলটা আপনাকে বুঝে নিতে হবে।
অনেকে এই জায়গায় ভুল করে, মনে করে যে হয়তো তার সম্পত্তি দখল না থাকলেও কোনো অসুবিধা নেই, রেকর্ডের সময় তার নামে রেকর্ড করে নিলেই হয়ে গেল। কিন্তু দখলবিহীন সম্পত্তি কিন্তু কখনো রেকর্ড কারিগর আপনাদের নামে রেকর্ড করে দিবে না। এই জন্য অবশ্যই আপনার দখলটাও কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে। আপনার দখল বলতে বোঝানো হচ্ছে আপনি চাইলেই সম্পত্তিটা কারো কাছে বর্গা দিতে পারেন বা আপনি বাড়িটা কারো কাছে ভাড়া দিতে পারেন, এটাও একটা দখল কিন্তু। আর যদি পতিত অবস্থায় থাকে তাহলে অবশ্যই বাড়িটিতে আপনার জমিতে হয়তো কিছু গাছপালা লাগিয়ে রাখলেন। আর যদি চাষের জমি হয় তাহলে কারো কাছে লিজ দিলেন বা বর্গা দিলেন। এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার সম্পত্তির আপনি দখল বুঝে নিতে পারবেন। পঞ্চম এবং সর্বশেষ পর্যায়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার জমিতে যদি কোনো মামলা চলমান থাকে সেক্ষেত্রে আপনার মামলাটা দ্রুত নিষ্পত্তির জন্য আপনি একজন ভালো লয়ারের শরণাপন্ন হয়ে আপনি কিন্তু দ্রুততার সাথে মামলাটা পরিচালনা করেন। সরকারের পক্ষ থেকে এখন সুযোগ দেওয়া হয়েছে, দেওয়ানি মামলা সংশোধন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো ব্যক্তি মামলা দায়ের করে তাহলে সেই মামলা আপনি দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করলেই ব্যবস্থা হবে। আবার যদি আপনি সংশোধনের জন্য কোনো মামলা দায়ের করেন তাহলে মনে রাখবেন যে এখন কিন্তু 1 থেকে 2 বছরের ভিতরে যত বড় মামলাই হোক না কেন নিষ্পত্তি করার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। তাই অনতিবিলম্বে আপনার যদি কোনো মামলা চলমান থাকে আপনার জমিতে, সেক্ষেত্রে মামলা নিষ্পত্তির জন্য আপনাকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই 5টি কাজ করে রাখতে পারেন তাহলে আপনার এলাকায় যখন রেকর্ড আসবে মনে রাখবেন যে আপনি রেকর্ড কারিগরকে দিয়ে খুব সহজেই কিন্তু আপনার জমি আপনার নিজের নামে আপনি রেকর্ড করে নিতে সক্ষম হবেন।